অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী 2.2 এর 27 নম্বর পৃষ্ঠা থেকে নমুনা প্রশ্নের 6 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করা শিখব। তো এখানে দেখো 6 নম্বর সৃজনশীল অঙ্কে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো মনোযোগ সহকারে পড়ে বুঝতে হবে। এখানে দেওয়া রয়েছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা হলো। তার মানে একই হার চক্রবৃদ্ধি মুনাফায়, তার মানে মুনাফার হার কত সেটা দেওয়া নেই। কোনো মূলধন, তার মানে মূলধনের পরিমাণ কত সেটাও দেওয়া নেই। শুধু দেওয়া রয়েছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা হলো। ক নাম্বার প্রশ্নে কি বলেছে, আগে ক নাম্বার প্রশ্নের উত্তরটা দিই। মুনাফা নির্ণয়ের সূত্র লিখো। তো শুরুতে আমাদের মুনাফা নির্ণয়ের সূত্র লিখতে হবে। 6 ক নাম্বার, মুনাফা নির্ণয়ের সূত্র। তো মুনাফা নির্ণয়ের সূত্র আমরা দুইটি জানি, একটি হচ্ছে সরল মুনাফা, সরল মুনাফা I ইকুয়াল পি আর এন এবং অপরটি হলো চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। তো দেখো এখানে মুনাফা নির্ণয়ের সূত্র লিখতে বলেছে, কিন্তু কোন মুনাফা নির্ণয়ের সূত্র সেটি বলা নাই। তো সেজন্য আমরা উভয় মুনাফার সূত্রটাই লিখলাম। সরল মুনাফা I সমান পি আর এন এবং চক্রবৃদ্ধি মুনাফা পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে মুনাফা নির্ণয়ের সূত্র লেখার সময় আমরা কিছু চলক ব্যবহার করেছি সূত্রের মধ্যে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এই চলকগুলোর অর্থ কি সেগুলো আমরা লিখে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে I সমান মুনাফা বা সরল মুনাফাও বলতে পারো, পি সমান আসল, আসল বা মূলধন বলা যায়, আসলও যা মূলধনও তাই। আর সমান মুনাফার হার, মুনাফার হার। এন সমান সময়। তো এই গেল আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। তো দেখো এবার খ নাম্বার প্রশ্নে কি বলেছে। খ নাম্বারে বলেছে মূলধন নির্ণয় করো। তার মানে উপরের যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেই তথ্যগুলো ব্যবহার করে আমাদের মূলধন নির্ণয় করতে হবে খ নাম্বারে। তো দেখো এখানে তথ্যে বলা ছিল একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা। এই দুইটা তথ্য ব্যবহার করেই আমাদের মূলধন নির্ণয় করতে হবে। যেহেতু এখানে মূলধনের পরিমাণটা উল্লেখ নাই, সেহেতু আমরা মূলধনের একটা চলক ধরে নিব 6 খ নাম্বার। মনে করি মূলধন
সমান পি টাকা। তো আমরা এখানে মূলধন পি টাকা ধরে নিলাম, অর্থাৎ পি এর যে মান পাবো সেটাই হচ্ছে কি মূলধন। তো দেখো এখানে তথ্যে দেওয়া আছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা। 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন সি দ্বারা প্রকাশ করা হয়। সি সমান 19,500 টাকা। 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা। 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি সমান 20,280 টাকা। আচ্ছা, উপরের তথ্যগুলো যেহেতু সবগুলোই চক্রবৃদ্ধি মূলধন সম্পর্কিত, সেহেতু আমরা এখানে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রয়োগ করব। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এটি হলো চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র। তো এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন আগে লিখে তারপর সমান সি দিতে পারি। তো আমরা এখন প্রশ্ন মতে লিখতে পারি, কারণ হচ্ছে এখানে দেখো প্রশ্নেই আমাদের দেওয়া আছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা। প্রশ্ন মতে বা শর্ত মতেও বলতে পারো। প্রশ্ন মতে তো 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে সি সমান 19,500 টাকা। তো আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি লিখলাম, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তো এন মানে কি সময়, তো সময় কত, এখানে 1 বছরান্তে বলা হয়েছে, তাই এখানে 1 দিলেও হয় না দিলেও হয়, তো আমরা দিলাম না। সমান কত, সি। সি মানে কি, সি মানে চক্রবৃদ্ধি মূলধন। তো 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত ছিল, 19,500 টাকা ছিল। তাহলে এখানে আমরা সি না লিখে 19,500 লিখব। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি সমান 20,280 টাকা। তাহলে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এন মানে কত, 2 বছরান্তে বলেছে, তাই এখানে আমরা 2 দিব। তো দেখো এখানে পাওয়ার 1 হওয়ার জন্য আমরা দিলাম না, 1 দিলেও যায় না দিলেও দেয়, কিন্তু যদি 1-এর অধিক হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, তাহলে পাওয়ারটা অবশ্যই দিতে হবে। তো আমরা এখানে পাওয়ার 2 দিয়ে দিয়েছি। কত টাকা, 20,280 টাকা। তো এখানে আমরা সি এর পরিবর্তে 20,280 টাকা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। এখন আমাদের মূল টার্গেট কি, মূলধন বের করা। তো সেজন্য আমরা যে কাজ করব সেটা হলো এই যে এখানে 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দ্বারা ভাগ করব। তো আমরা 2 নাম্বার সমীকরণকেই 1 নাম্বার সমীকরণ দ্বারা ভাগ করব এই জন্যই যে এখানে 2 নাম্বার সমীকরণটি বড় আর 1 নাম্বার সমীকরণটি ছোট। তাহলে এখানে আমরা বলতে পারি যে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা
ভাগ করে পাই। তো আচ্ছা, 2 নম্বর সমীকরণের বাম পক্ষ পি ইন্টু 1 প্লাস আর, তার উপর পাওয়ার স্কোয়ার আছে। তো এই যে 2 নম্বর সমীকরণের বাম পক্ষকে 1 নম্বর সমীকরণের বাম পক্ষ দ্বারা ভাগ করব, আর 2 নম্বর সমীকরণের ডান পক্ষকে 1 নম্বর সমীকরণের ডান পক্ষ দ্বারা ভাগ করব। তো 2 নম্বর সমীকরণের বাম পক্ষ পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার স্কোয়ার ভাগ 1 নম্বর সমীকরণের বাম পক্ষ পি ইন্টু 1 প্লাস আর সমান 2 নম্বর সমীকরণের ডান পক্ষ 20,280 ভাগ 1 নম্বর সমীকরণের ডান পক্ষ 19,500। তো দেখো এখানে লব হর ভাগ অবস্থায় পি পি কাটা যায়, তাহলে উপরে থাকে কত? উপরে থাকে হচ্ছে 1 প্লাস আর, তার উপর স্কোয়ার। তো স্কোয়ার থাকার জন্য আমরা 1 প্লাস আরকে ডবল করব, অর্থাৎ স্কোয়ার মানে কি 2, 2 আছে তাই আমরা 2 বার করব। 1 প্লাস আর, যদি পাওয়ার 3 থাকতো তাহলে আমরা 3 বার করতাম। 1 প্লাস আর, আর হরে 1 প্লাস আর সমান 20,280কে 19,500 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 1.04। তোমরা একটু ক্যালকুলেটরে ভাগটা করে নিবে। তো এখানে দেখো লব হর কাটাকাটি করা যায়, 1 প্লাস আর 1 প্লাস আর, লব আর হর মিলে আছে, তাহলে আমরা ভাগ অবস্থায় কাটা দিলাম। তাহলে এখানে আমরা পাবো কত? 1 প্লাস আর 1 প্লাস আর সমান 1.04। তাহলে এখানে আমরা কার মান পেলাম? 1 প্লাস আর এর মান পেলাম 1.04। তো এখানে দেখো আর এর মানও বের করা যাইতো, যদি আর এর মান বের করতে চাইতে তাহলে যে +1 পক্ষান্তর করলে -1 হবে, অর্থাৎ 1.04 থেকে আমরা 1 বাদ দিলে পাবো হচ্ছে 0.04। তো এখানে আমরা মানটা বের করিচ্ছি না, যখন প্রয়োজন হবে তখনই আমরা মানটা বের করার চেষ্টা করব আর এর মান। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে 1 প্লাস আর সমান 1.04 1 নাম্বার সমীকরণে বসাবো। 1 নম্বরে বসাতে পারো, 2 নম্বরে বসাতে পারো, যে কোনো একটাতে বসালেই হবে। তো আমি 1 নম্বরে বসাচ্ছি। 1.1 প্লাস আর 1 প্লাস আর সমান 1.04 1 নং সমীকরণে বসাই। তো 1 নম্বর সমীকরণটা কি ছিল? দেখো 1 নম্বর সমীকরণ পি ইন্টু 1 প্লাস আর সমান 19,500। পি ইন্টু 1 প্লাস আর সমান 19,500 টাকা, বা পি আছে পি থাকলো গুণ 1 প্লাস আর এর মান কত? এই যে 1 প্লাস আর এর মান হচ্ছে 1.04। তাহলে এখানে 1 প্লাস আর না দিয়ে তার মান আমরা লিখব 1.04 সমান 19,500, বা পি এর সাথে 1.04 গুণ অবস্থায় আছে, তাহলে আমরা যেহেতু পি এর মান বের করব সেহেতু 1.04 এই যে 19,500 নিচে ভাগ করে দেব। 19,500 ভাগ 1.04। এবার আমরা কাটাকাটি করি। 1.04 দ্বারা যদি 19,500কে আমরা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 18,750 টাকা পাবো। তো দেখো অলরেডি আমরা মূলধন পি এর মান বের করে নিয়েছি। পি সমান 18,750 টাকা। তো এটাই হচ্ছে আমাদের কি মূলধন। তো এখানে কি নির্ণয় করতে বলেছিল? আমাদের প্রশ্ন ছিল যে মূলধন নির্ণয় করো। তো আমরা অলরেডি মূলধন বের করে নিয়েছি। তো মূলধনটা কত? পি সমান 18,750 টাকা। তো এটাই আমরা উত্তর হিসেবে এখন লিখতে পারি। উত্তর
মূলধন 18,750 টাকা। তো এই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করি। নাম্বার গ নাম্বারে বলেছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। একই হার বলতে খ নাম্বারে যে হার পেয়েছি আর এর মান, সে আর এর মানটা নিতে হবে। উক্ত মূলধন বলতে খ নাম্বারে যে আমরা মূলধনটা পেয়েছি 18,750, সেই 18,750 নিতে হবে গ নাম্বারে। এবং 3 বছর পর, তাহলে সময় হচ্ছে 3 বছর, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা সরল মুনাফা আগে নির্ণয় করব, তারপর চক্রবৃদ্ধি মুনাফা বের করব, করে তারপর পার্থক্যটা নির্ণয় করব। তো নাম্বার গ নাম্বারে আমরা বলতে পারি যে খ নং হতে প্রাপ্ত, খ নং হতে প্রাপ্ত। খ নাম্বারে কি পাইছিলাম? 1 প্লাস আর সমান 1.04 পাইছিলাম। এখানে আমরা মূলত মুনাফার হার বের করব, মানে আর বের করব, আর এর মান, বা আর সমান 1.04 প্লাস 1 পক্ষান্তর করলে -1। অতএব আর সমান 1.04 থেকে 1 বাদ দিলে আমরা পাবো 0.04। আচ্ছা, এখানে আর এর মান পেলাম 0.04। এরপর আমরা মূলধন পেয়েছিলাম কত? মূলধন পি সমান 18,750 টাকা খ নাম্বারে নির্ণয় করেছি, সেই 18,750 টাকায় নিলাম। কি বলেছে এখানে দেখো, একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো এখন আমরা সময় দেব। সময় কত? 3 বছর। সময় এন সমান 3 বছর। আচ্ছা, এবার সরল মুনাফা নির্ণয় করি। সরল মুনাফা, তো সরল মুনাফার সূত্র আই সমান পি আর এন। তো সরল মুনাফা আই সমান পি সমান কত? পি সমান হচ্ছে কি 18,750, 18,750। আর তো আর এর মান কত আছে দেখো, আর এর মান হচ্ছে 0.04। তো এখানে আমরা আর এর মান 0.04 দিই, গুণ এন মানে কি? সময়। তো সময় কত? 3 বছর। তো এবার যে কাজ করতে হবে সেটা হলো, এটা গুণের কাজ করব। তো আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি। 18,750 গুণ 0.04 গুণ 3, তাহলে পাচ্ছি হলো 2250। 2250 টাকা। এটা হচ্ছে আমাদের কি? সরল মুনাফা। এখন বের করতে হবে কি? চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য আমরা শুরুতেই চক্রবৃদ্ধি মূলধন বের করব, তারপর চক্রবৃদ্ধি মুনাফা বের করব। চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তো চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি এর মান কত? পি এর মান হচ্ছে আসল বা মূলধন কত? 18,750। 18,750 ইন্টু 1 প্লাস আর এর মান কত আছে? আর এর মান আছে দেখো 0.04। তো 0.04।
পাওয়ার এন, এন মানে কি সময়, সময় কত আছে 3 বছর, তো সময় এখানে 3 বছর দিয়ে দিলাম। এবার 18,750 আছে, এটা থাকলো ইন্টু 1 আমরা 0.04 সাথে যোগ করি, তাহলে 1.04 পাবো। পাওয়ার 3 আছে 3, 18,750 গুণ, দেখো এখানে আমরা এই যে পাওয়ারের কাজ করব, পাওয়ার কত আছে 3, তাহলে শুরুতে 1.04 আগে উঠিয়ে নিই, নেওয়ার পর এই যে পাওয়ার, দেখো যে পাওয়ার কত আছে 3, তাহলে আমরা 3 দিই, দিলে যে সংখ্যাটা পাচ্ছি সেটা হলো 1.124864। তো আচ্ছা, এবার আরেক কাজ করতে হবে, সেটা হচ্ছে 18,750-এর সাথে এই সংখ্যাটা আমরা কি করব, গুণ করব। তাহলে গুণ 18,750, তাহলে পাবো হচ্ছে 21,091.2। তো এটা হলো আমাদের কি, চক্রবৃদ্ধি মূলধন। তো আমরা বের করব কি, চক্রবৃদ্ধি মুনাফা। অতএব চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। সি মানে চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ মূলধন এবং মুনাফা উভয় সংযুক্ত থাকে সি এর মধ্যে, আর এর ভিতর থেকে যদি আমরা পি মানে মূলধন বাদ দিই, তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। তো দেখো চক্রবৃদ্ধি মূলধন কত ছিল, সি সমান 21,091.2, এর থেকে বাদ দিতে হবে আসল বা মূলধন। মূলধন কত, প্রারম্ভিক মূলধন ছিল হচ্ছে আমাদের 18,750, তো এই 18,750 বাদ দিতে হবে। আচ্ছা দেখো, এখন আমরা বাদ দিই, মাইনাস 18,750, তাহলে পাবো হচ্ছে 2341.2, 2341.2 টাকা। তো এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। তো দেখো এখানে আমাদের প্রশ্ন করেছিল সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো অলরেডি আমরা সরল মুনাফা পাইছি, সরল মুনাফা কত পাইছি, 2250 টাকা, এবং চক্রবৃদ্ধি মুনাফা পাইছি 2341.2 টাকা। তো যেহেতু আমরা উভয় মুনাফার পার্থক্য বের করব, সেহেতু এখানে বলতে পারি অতএব উভয় মুনাফার পার্থক্য সমান, তো দেখো চক্রবৃদ্ধি মুনাফা বড়, তাই আমরা চক্রবৃদ্ধি মুনাফা 2341.2 এটা আগে লিখব। এর থেকে সরল মুনাফা ছোট, সেহেতু সরল মুনাফা 2250 টাকা বাদ দেব, 2250 টাকা। তাহলে বাদ দিলে আমরা কত পাই, মাইনাস হচ্ছে 2250, তাহলে 91.2 টাকা। এটাই হলো আমাদের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। তো এখানে আমরা উত্তরটা দিয়ে দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, গ নাম্বার প্রশ্নটি আরেকটু লক্ষ্য করো। এখানে বলা হয়েছে একই হারে উক্ত মূলধনের জন্য, তার মানে একই হার, অর্থাৎ খ নাম্বারে আমরা মান পেয়েছিলাম 1 + r = 1.04। তো এখানে আমরা আর এর মানটা বের করে নিয়েছি, আর সমান, তাহলে এখানে +1 পক্ষান্তর করলে -1 হবে, তাহলে 1.04 থেকে 1 বাদ দিলে আমরা পাবো 0.04, অর্থাৎ আর এর মান পাইছি 0.04। উক্ত মূলধন, উক্ত মূলধন বলতে আমরা যে খ নাম্বারে 18,750 টাকা যে মূলধনটা নির্ণয় করলাম, সে মূলধনের কথা বলা হয়েছে। তাহলে এখানে আমরা বলেছি মূলধন পি সমান 18,750 টাকা, সময়, সময় হচ্ছে 3 বছর, এই যে এখানে নতুনভাবে সময়টা নির্ণয় করে দিছে বা নির্ধারণ করে দিয়েছে, সময় হচ্ছে n সমান 3 বছর। এখন এই তথ্যগুলোর উপর ভিত্তি করে সরল মুনাফা নির্ণয় করেছি 2250 টাকা, এবং চক্রবৃদ্ধি মূলধন আগে বের করেছি, বের করে সেখান থেকে আমরা চক্রবৃদ্ধি মুনাফা
বের করেছি। বের করে কত পাইছি চক্রবৃদ্ধি মুনাফা? 2341.2 টাকা। তাহলে এখানে উভয় মুনাফার পার্থক্যটা বের করতে হবে, অর্থাৎ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তো আমরা লিখেছি উভয় মুনাফার পার্থক্য। তো এখানে 2341.2 এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, বড়, তাই আগে লিখেছি। আর সরল মুনাফা 2250 ছোট, তাই এটা পরে লিখেছি। তো বড় মুনাফার থেকে ছোট মুনাফাটা আমরা বাদ দিয়ে পাইছি কত? 91.2 টাকা। তো এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য বা উত্তর হিসেবে বলতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের নমুনা প্রশ্নের 6 নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্টস করে আমাদের পাশেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।